হ্যালো স্টুডেন্টস, আমরা রায়-মার্টিন প্রশ্ন বিতরণ সলভ করছি। তো আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন নম্বর 5 সলভ করব। মডেল কোশ্চেন নম্বর 5 এর 14 দাগ থেকে 14 15 সম্পূর্ণ করব এবং এর ফলে মডেল কোশ্চেন নম্বর 5 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। রায়-মার্টিন প্রশ্ন বিতরণ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা, এর সমস্ত সলিউশন 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেটেরই সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাস 9, 10, 11, 12 সম্পূর্ণ বইয়ের সমস্ত সমাধান করে দেওয়া আছে চ্যানেল প্লেলিস্টে। সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সলিউশন পেয়ে যাবে। যারা অনলাইনে কোচিং নিতে চাও, যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমাদের কোচিং এর সুব্যবস্থা আছে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে অনলাইন কোচিং এর জন্য। শুরু করছি আজকের ক্লাস 14 দাগ থেকে। চায়ের বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এত ডেসিমি এত ডেসিমি এত ডেসিমি করে বলে দেওয়া আছে। আচ্ছা, চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। খালি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা। 1 ঘন চায়ের ওজন কত হবে তা নির্ণয় করি। একদমই সহজ অঙ্ক। তাহলে চা ভর্তি বাক্সের ওজন সমান কত? চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম সমান 52.350 এত কিগ্রা, তাই তো? এইটা। আর একটা দেয়া আছে যে খালি অবস্থায় বাক্সের ওজন, খালি অবস্থায় বাক্সের ওজন সমান 3.75 কিগ্রা, তাই তো? তাহলে চা ভর্তি বাক্সের ওজন আর খালি ওজন, খালি বাক্সের ওজন, তাহলে চায়ের ওজন পেয়ে যাবো এখান থেকে, তাই তো? তাহলে চায়ের ওজন কত? চায়ের ওজন হয়ে যাচ্ছে, মাইনাস করলেই হবে, চায়ের ওজন সমান 52.350 মাইনাস 3.75 এত কিগ্রা। আচ্ছা, 3.75 মানে হচ্ছে এটা 3.750, হ্যাঁ, 3.75 মানে 3.750। তাহলে কত হয়ে যাচ্ছে? 0 0 1, এইটা 48.6 কিগ্রা। ঠিক আছে। আচ্ছা, এবার বাক্সের ভিতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, মানে ভেতরের দিকে যতটা চা দেওয়া আছে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে চায়ের আয়তন একবার লিখি, চায়ের আয়তন, চায়ের আয়তন সমান কত কত আছে? চায়ের আয়তন হয়ে যাচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7.5 6 5.4, 7.5 6 5.4 এত ঘন ডেসিমি। ঠিক আছে, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমি। তাহলে খালি অবস্থায় তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন এত, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত চেয়েছে। অতএব তাহলে এত ঘন ডেসিমি চায়ের ওজন এত, 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত, এইটাকে এইটা দিয়ে ভাগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে অতএব 1 ঘন ডেসিমি চায়ের ওজন, 1 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 পাই। হ্যাঁ, এটা তাহলে কিগ্রায় আসবে অ্যান্সারটা, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এই দশমিক উঠে এখানে 10 হলো, এই দশমিক উঠে এখানে 10, আর এই দশমিক উঠে এখানে 10, এই 10 কেটে গেল, এত কিগ্রা। আচ্ছা, 5 2 10, 5 15 75। ঠিক আছে, 6 6 8 48, 6 1 6 81, 9 9 81, 6 9 54, 2 3 6। ঠিক আছে, 3 3 9, 3 5 15 সমান 1/5 কিগ্রা, সমান 1/5 ইন্টু 1000 এত গ্রাম। কেটে দিলে
200 সমান 200 গ্রাম। 1 ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম এসে গেল। দেখো অ্যান্সার, এটাই অ্যান্সার। 14 দাগের একেরটা হয়ে গেল, 2-এরটা দেখো। নেক্সট 2-এরটা, 14 সেমি ব্যাসের নলযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল নির্গত করলে 1 ঘন্টায় কত কিলোলিটার জল নির্গত হবে। তাহলে এই যে বলেছে এখানে যে মিনিটে এত মিটার জল নির্গত হয়, তাহলে এটাই দৈর্ঘ্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা 14 সেমি ব্যাসের, আচ্ছা নলের ব্যাস 14 সেমি, নলের ব্যাস দেখো এখানে নলের ব্যাস সমান 14 সেমি। অতএব নলের ব্যাসার্ধ সমান 14/2 এত সেমি সমান 7 সেমি। 7 সেমি মানে এখানে মিটার এককে আছে, তাহলে ঘনমিটার মানে কিলোলিটার হয়ে যাবে, আমরা মিটারে চলে যাচ্ছি। তাহলে 7/100 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, অতএব 1 মিনিটে বের হওয়া জলের আয়তন সমান, এটা চোঙাকৃতি ধরতে হবে, πr²h 22/7 ইন্টু r² 7/100 ইন্টু 7/100 ইন্টু h মানে 2500 এত ঘন মিটার। ঘনমিটার মানে এত কিলোলিটার হয়ে যাবে। এইটা কেটে গেল, 25/4, হ্যাঁ 7 কাটলো, 11 দুগুণে 22, 2, তাহলে 60 গেল 77/2 এত ঘনমিটার মানে এত কিলোলিটার। তাহলে এইটা 1 মিনিটে বের হওয়া জলের আয়তন, তাহলে 60 মিনিটে বের হওয়া জলের আয়তন সমান 77/2 ইন্টু 60 এত কিলোলিটার, 30 সমান 0, 3 7 21 1 থেকে 2, 3 7 21 2 23, 2310 কিলোলিটার আসছে, 2310। ঠিক আছে, 2310 কিলোমিটার। তাহলে অতএব এখানে স্টেটমেন্টটা লিখে দেবে যে ঘন্টায় পাম্পটি 2310 কিলোমিটার জলসেচ করতে পারে। ঠিক আছে, 1 ঘন্টায় পাম্পটি 2310 কিলোমিটার জলসেচ করতে পারে। নেক্সট দেখো 14-3-এরটা, বলছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামে কিছু জল আছে। ঠিক আছে, 7 সেমি ব্যাস ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লোহার শঙ্কু ও 7 সেমি ব্যাস বিশিষ্ট 3টি লোহার গোলক ড্রামে সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। এতে ড্রামের জলতল 5 সেমি উপরে উঠে এলো। ড্রামের ব্যাস কত? ধরি ড্রামের ব্যাস আমরা ধরে নিচ্ছি, মানে জলতল যেটা উঠবে সেইটার আয়তন যেগুলো ডুবিয়ে দেওয়া হয়েছে তার আয়তনের সঙ্গে সমান হবে। ঠিক আছে, ধরি ড্রামের ব্যাস কি একক আছে, সমস্তটা সেমি একক আছে, তাই তো। ধরি ড্রামের ব্যাস সমান 2r সেমি, অতএব ড্রামের ব্যাসার্ধ সমান 2r/2 সেমি সমান r সেমি। ঠিক আছে, r সেমি। এবার ড্রামের জলতল, ড্রামের জলের উচ্চতা, ড্রামের জলের উচ্চতা সমান 5 সেমি। তাহলে অতএব বর্ধিত জলের আয়তন, বর্ধিত জলের আয়তন πr²h 22/7 ইন্টু r² ইন্টু 5 এত ঘন সেমি। ঠিক আছে, বর্ধিত জলের আয়তন এত ঘন সেমি। এবার 7 সেমি ব্যাস ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট শঙ্কু, তাহলে শঙ্কুর ব্যাস কত? 7 সেমি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত? 7/2 সেমি। আর শঙ্কুর কি বলেছে?
উচ্চতা 6 সেমি। অতএব একটি শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 6 এত ঘন সেমি। এইটা কেটে দিই, এইটা কেটে যাক, 3 2 6, এই 2 কেটে যাক, 7 7 কেটে যাক, আর এইটা কেটে গিয়ে 11 সমান 7 11 77 ঘন সেমি। আচ্ছা, 7 সেমি ব্যাস বিশিষ্ট 3টি লোহার গোলক, একটি শঙ্কুর আয়তন, অর্থাৎ 3টি শঙ্কুর আয়তন। কটা শঙ্কু ডোবানো হলো? 3টি শঙ্কু। অতএব 3টি শঙ্কুর আয়তন সমান 77 ইন্টু 3 এত ঘন সেমি। আচ্ছা, একটি গোলকের ব্যাস কত? সমান 7 সেমি। অতএব একটি গোলকের ব্যাসার্ধ সমান 7/2 সেমি। ঠিক আছে, অতএব একটি গোলকের আয়তন কত? অতএব একটি গোলকের আয়তন, অতএব একটি গোলকের এইটা আয়তন হয়ে যাবে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে অতএব 3টি গোলকের আয়তন, 3টি গোলকের আয়তন, অতএব 3টি গোলকের আয়তন সমান 3 ইন্টু এইটা, 3 ইন্টু 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, 7/2 7/2 7/2 এত ঘন সেমি। 3 3 কাটছে, 7 7 কাটছে, 2 2 4, এই 2 কেটে গেল, আবার এইটা 11। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 11 ইন্টু 49 এত ঘন সেমি। এবার এই যে 3টি গোলক আর 3টি শঙ্কু ডোবানো হয়েছে, তাহলে ওদের যে আয়তনটা বর্ধিত জলের আয়তনের সঙ্গে সমান হবে। বর্ধিত জলের আয়তন এইটা ছিল 4/3, এই 22/7 পাই আর স্কোয়ার এইচ ছিল। তাহলে শর্তানুসারে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 5, শর্তানুসারে 22/7 আর স্কোয়ার 5 ইজিক্যাল টু, এই সমষ্টিটা 77, এখানে ছিল এইটা কি 49 না লিখে, এটা 11 আর 7 হচ্ছে, তো এটাকে লিখে দিচ্ছি, সুবিধা হবে। 7 11 77 ইন্টু 7 লিখে দিই। এইটা ইজিক্যাল টু 3টি শঙ্কুর আয়তন ছিল 77 ইন্টু 3 প্লাস 3টি গোলকের আয়তন 77 ইন্টু 7, হ্যাঁ, বা আর স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এটা হয়ে যাবে 77 কমন নিলে 7 প্লাস 10, 77 ইন্টু 7 3 10 ইন্টু 7/22 ইন্টু 1/5, 5 দিয়ে 10 11 7, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু 7 স্কোয়ার, আর ইজিক্যাল টু 7, আর ইজিক্যাল টু 7, আর ব্যাস ছিল 2r, তাই তো, ব্যাস ছিল 2r। তাহলে 2r ইজিক্যাল টু কত? আর ইজিক্যাল টু 7 হলে 2r ইজিক্যাল টু 2 ইন্টু 7 সমান 14। অতএব কি চেয়েছে এখানে? চেয়েছে যে ড্রামের ব্যাস কত। অতএব ড্রামের ব্যাস 14 সেমি। অতএব ড্রামের ব্যাস 14 সেমি। এই অঙ্কটা কিন্তু আগের দুটো অঙ্কের চেয়ে বড়। কোশ্চেন চুজ করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইরকম কন্ডিশন হলে আগের দুটো কোশ্চেনে চুজ করে নিতে হবে। যে 3টে কোশ্চেন থাকে তার মধ্যে 2টো করতে হয়, আগের 2টো কোশ্চেনকে চয়েস করে নিতে হবে। আচ্ছা, 14 দাগে 3টে হয়ে গেল, এবার 15 দাগে যাবো, রাশিবিজ্ঞান অঙ্কে। পনেরো দাগের একের নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় নির্ণয় করো। শ্রেণীর সীমানা আছে, পরিসংখ্যা আছে। আচ্ছা, শ্রেণী, সীমানা, পরিসংখ্যা
এটা এফআই। হ্যাঁ, তাহলে এখানে একটা মধ্যক নিতে হবে। মধ্যকটা হয়ে যাচ্ছে এক্সআই, আর এখানে এফআই এক্সআইটা লাগবে গড় নির্ণয় করার জন্য। এইগুলো লাগছে, ঠিক আছে। আচ্ছা, কটা আছে? 100 থেকে 110, এইভাবে শুরু করে 160 থেকে 170 শেষ। 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140, 140 থেকে 150, 150 থেকে 160, 160 থেকে 170। এবার পরিসংখ্যা দেওয়া আছে যেটা 16, 24, 59, 100। 16, 24, 59, 100, 41, 31, 19। 41, 31, 19, ঠিক আছে। আচ্ছা, এদের 100 আর 110 মাঝে কত আছে? 105। 110 আর 120, 115। 120 আর 130, 125। 135, এটা 145 হয়ে যাবে। 155, 165, এটা মধ্যক। আচ্ছা, 16 আর 125 গুণ করলে হয়ে যাবে 1680 হয়ে যাচ্ছে। 1680। 24 আর 115, এইটা হয়ে যাবে দেখবে 2760, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা একটু বড় দিয়েছে, একটু না অনেকটাই বড়। এটা 7375। আচ্ছা, আমাদের ম্যাথামেটিক্সে অনলাইন কোচিংয়ের ব্যবস্থা আছে সমস্ত ক্লাসেরই। যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্সে অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। পার্সোনাল কোচিং নিতে পারো, বা ব্যাচ আছে, অনলাইন ব্যাচেও নিতে পারো। আচ্ছা, 135 ইন্টু 100 হলে 135-এর পাশে দুটো শূন্য বসে গেল, ঠিক আছে। 145 ইন্টু 41, হ্যাঁ, এইটা হয়ে যাবে 59454, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 4805। 19 আর 165 গুণ করলে 3135। সামেশন অফ এফআই এক্সআই আর সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই কত হবে? সামেশন অফ এফআই হয়ে যাচ্ছে এখানে 290, ঠিক আছে। আর সামেশন অফ এফআই এক্সআই, এই টোটালটা যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 39,200। এবার এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 39,200 বাই 290। একটা শূন্য কেটে দাও, 29 দিয়ে উপরের মানটাকে ভাগ করতে হচ্ছে। এই ভাগটা করবে, দেখবে চলে আসবে প্রায় 135.17 প্রায়। তাহলে অ্যান্সার লিখবে নির্ণয় যৌগিক গড় এত, ব্র্যাকেটে প্রায়। অতএব নির্ণয় যৌগিক গড়, নির্ণয় যৌগিক গড় 135.17 প্রায়, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো 15 দাগের 1 হলো যৌগিক গড়। দ্বিতীয়টা ওজাই বঙ্কন করতে দিয়েছে, 15 দাগের 2 একটা ওজাই বঙ্কনে চলে যাচ্ছে। আমাদের 22টা মডেল কোশ্চেন পেপার আছে তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা। তো 22টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে পেয়ে যাবে তোমরা। ওজাইব যেটা অঙ্কন করতে দিয়েছে, দেখো বলেছে যে পরিসংখ্যান তথ্য থেকে ওজাইব অঙ্কন করো। তো আমরা এখানে ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করছি। 0 থেকে 10 আছে, ঠিক আছে। 0 থেকে 10 আছে। তো আমরা এখানে লিখছি যে শ্রেণীটা আর ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা, এটা শ্রেণী,
আর একবারে করে দিচ্ছি ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এইখানে এইটা 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 শ্রেণী দেখো আছে 0 থেকে 10, 10 থেকে 20, একবারে 60 থেকে 70। আমরা জিরোর কম এইভাবে শুরু করছি। 0 এর কম, 0 এত এর কম, 0-র কম, 10-এর কম, 20-র কম, ঠিক আছে, 30-এর কম, ঠিক আছে, 40-এর কম, এটা হচ্ছে 50-এর কম, এটা হয়ে যাচ্ছে 60-এর কম, আর এটা হয়ে যাচ্ছে 70-এর কম। ঠিক আছে, 60 থেকে 70 পর্যন্তই আছে ফাইনাল লাস্ট যেটা আছে। আচ্ছা, এবার দেখো 0 থেকে 0-র কম তো কিছু হবে না, 0-র কম 0ই হবে। 0 থেকে 10 4 আছে, তাহলে এটা 4 হয়ে যাবে। তারপরে আছে, তারপরেটা 10 থেকে 20 7, তাহলে 7 আর 4 11 হয়ে যাবে এটা। ঠিক আছে, এরপরেটা দেখো 20 থেকে 30 আরো 10, তার মানে 11 আর 10 21 হয়ে যাচ্ছে। এরপর আছে 30 থেকে 40 15, তাহলে 21-এর সঙ্গে 15 যোগ করলে 36। আচ্ছা, এরপর আছে আরো 10 46। আচ্ছা, এরপরে আছে 50 থেকে 60 8, এর সঙ্গে 8 যোগ হবে, 8 যোগ হলে 54 হয়ে যাচ্ছে। 46 আর 8 54। আর এরপরে আছে 5, হ্যাঁ, 54 আর 5 59 হয়ে যাচ্ছে। ঠিক আছে, যোগগুলো একবার ঠিকঠাক করে দেখে নাও। 0 4 4 আর 7 11, 11 আর 10 21, 21 আর 15 36, 36 আর 10 46, আর একটা 54 5 59। এবার লিখবে ছক কাগজে x অক্ষ বরাবর এই লেখাটা অবশ্যই লিখতে হবে। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক ধরলাম, এবং ছক কাগজে এই বিন্দুগুলি মানে 0, 0, 10, 4, 20, 11, দিয়ে 30, 21, দিয়ে 40, 36 এই বিন্দুগুলি স্থাপন করলাম, এবং বিন্দুগুলিকে পৃথক পৃথকভাবে যুক্ত করে আমরা ওজাইব পেয়ে গেলাম। ঠিক আছে, এটা লিখতে হবে অবশ্যই। শুধুমাত্র ওজাইব অঙ্কন করতে দিয়েছে, এইরকম নেবে, এরকম নিয়ে x অক্ষ y অক্ষ এটা টানলে, টেনে দেখো 0 0, এটা মনে করে এরকম দিচ্ছ 10 20 30 40 50 60 70 পর্যন্ত নেওয়া হলো মনে করো। এদিকে নাও মনে 10 20 30 40 50 60 70। এবার দেখো 0 0, তারপরে 0, 10, 4, 10, 4 মোটামুটি এইখানটা করে হয়ে যাচ্ছে 10, 4। তারপরে 20, 11, 20, 11 মোটামুটি এইখানটা করে হয়ে যাচ্ছে 20, 11। তারপরে 30, 21, 30, 21 এই সোজা গিয়ে এইখানটা করে 30, 21। 40, 36, 40, 36 মোটামুটি এইখানটা করে হয়ে গেল। 50, 46 এইটা মোটামুটি এইখানটা করে হয়ে যাচ্ছে। ঠিক আছে, 60, 54, 60, 50, 54 এইখানটায় হয়ে যাচ্ছে। 70, 59 মানে 60 ধরো কাছাকাছি এইখানটা। এইগুলোকে এবার আলাদা আলাদাভাবে যোগ করো, পৃথক পৃথকভাবে। এই যে যোগ হচ্ছে, যোগ হচ্ছে, যোগ হয়ে দেখো বোঝাই পেয়ে গেলাম। এইভাবে স্কেল পেন্সিল ধরে প্রত্যেক দুটো বিন্দুকে আলাদা আলাদাভাবে যোগ করবে, বোঝাই পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই কাজটাই করতে হচ্ছে দ্বিতীয় প্রবলেমের জন্য। এবার দেখো 3 নাম্বার, যেটা সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। সংখ্যাগুরু মান নির্ণয় তো আরো সহজ, যদি সংখ্যাগুরু মান নির্ণয় করে যায় তো তোমাদের খুবই ভালো হলো। 3-এরটা দেখো, এটাই পেজ 557 পেজ, মডেল কোশ্চেন সেট 5 এর লাস্ট অঙ্ক, 3-এরটা। ঠিক আছে, এখানে যেটা দিয়েছে বয়স দিয়েছে বছরে আর পরীক্ষার্থীর সংখ্যা। এখানে আছে বয়স ব্র্যাকেটে বছর আর পরীক্ষার্থীর সংখ্যা। দেখো 16 থেকে 18, একবারে 24 থেকে 26 পর্যন্ত। 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26, আর 26 থেকে 28 এই পর্যন্তই।
দেওয়া আছে। আচ্ছা, যে মানগুলো আছে দেখো, এখানে আছে 45, 75, 38, 22, 20। 45, 75, 38, না একটা মান বাদ গেছে মনে হচ্ছে। 45, 75, 38, 22, 20, হ্যাঁ এটাই তো আছে। 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26। আচ্ছা, এটা একটা শ্রেণী বাদ, 26 পর্যন্ত আছে। 38, 22, 20, এইটা নেই। 26 থেকে 28টা নেই, এই পর্যন্তই আছে। তাহলে এখানে কোন শ্রেণীতে এই মানটা সবচেয়ে বেশি আছে? এইটা। তাহলে 75 সবচেয়ে বেশি বার 75 আছে, মানে এই যে 18 থেকে 20 বছর বয়সী পরীক্ষার্থী সবচেয়ে বেশি। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা? অতএব সংখ্যাগুরু শ্রেণী কোনটা হচ্ছে এইটা, 18 থেকে 20, এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এল সমান কত? এল সমান হয়ে যাচ্ছে 18। ঠিক আছে, আচ্ছা এল সমান 18। তাহলে এই যে F1 হয়ে যাবে 75। আচ্ছা, F0 হয়ে যাচ্ছে তার আগেরটা মানে 45। ঠিক আছে, আর F2 হয়ে যাচ্ছে তার পরেরটা মানে 38। ঠিক আছে, আর H হয়ে যাচ্ছে 2। তাহলে অতএব সংখ্যাগুরু মান সমান L প্লাস মানে 18 প্লাস F1 মাইনাস F0। F1 হচ্ছে 75 মাইনাস F0 45, 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H এর মান 2। ঠিক আছে, তাহলে 18 প্লাস এইটা 30 ইন্টু 2, এইটা 150 মাইনাস 8 আর 5 13, 3 হাতে 1, 4 আর 3 7 আর 8 সমান 18 প্লাস 30 দুগুণে 60 বাই এইটা হয়ে যাচ্ছে 67। তাই তো, তাহলে 18 প্লাস, এবার 60কে 67 দিয়ে ভাগ করো। 60কে দশমিকের জন্য 0, নিশ্চয়ই 9 খাবে। 7 9 63, 3 হাতে থেকে 6, 6 9 54, 6, আচ্ছা 9 9 8 খাচ্ছে। 7 8 56, 6 হাতে থেকে 5, 6 48 আর 5 53, 536, 6 করে 10, 4 10 হাতে থেকে 1, 3 থেকে 4, 4 করে 10, 6 10 হাতে থেকে 1, দশমিকের জন্য এবার 0, এবার 9 খেয়ে গেল, হয়ে গেল 603। ঠিক আছে, 3 করে 10, 7 10 হাতে থেকে 1, 1 করে 4, 3 4, দশমিকের জন্য 0, 5 খাচ্ছে। তাহলে পয়েন্ট, এটা 5 হয়ে যায়, তার যে বিজোড় সংখ্যা আছে, তার মানে এইটা 0.89টা নেওয়ার আগে তারপরে 90 হয়ে যাচ্ছে প্রায়, তাই তো 90। তার মানে 18 পয়েন্ট, যেহেতু এটা 5 আছে আর এর আগে 9 বিজোড় সংখ্যা, 3 নম্বরে 5 আছে আর তার আগেরটা বিজোড় সংখ্যা আছে, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে 89টা 90 হয়ে যাবে, 89টা 90 হয়ে যাচ্ছে। তাহলে 18.90 হয়ে যাচ্ছে প্রায়। এটাই হচ্ছে সংখ্যাগুরু মান। দেখো, সংখ্যাগুরু শ্রেণী 18 থেকে 20 ছিল, এই মানটা তার মধ্যেই পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে নিম্ন সংখ্যাগুরু মান 18.90। এত এত বছর, এটা বছর হয়ে যাবে, নিম্ন সংখ্যাগুরু মানটা লিখে দেবে। দেখো, এর সাথে সাথে আমাদের এটা অ্যান্সারটা লিখে দেবে, নিম্ন সংখ্যাগুরু মান এত বছর। ঠিক আছে, প্রায়। আচ্ছা, এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 5 কমপ্লিট হয়ে গেল 557 পেজে। এরপর 22টা মডেল কোশ্চেন পেপারের সলিউশন তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাচ্ছ। এর পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 6 স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ।